প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর পারভিন সুলতানা হায়দার, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স নিয়ে। তোমরা জানো ইতিমধ্যে আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস চ্যাপ্টারটি শেষ করেছি। আজকে একটি নতুন চ্যাপ্টার শুরু করব, সেটি হলো অপটিমাইজেশন বা কাম্যকরণ। তাহলে প্রথমেই আমরা জেনে নেই কাম্য মান বলতে কি বুঝি। কাম্য মান হলো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করা। আমরা জানি অর্থনীতিতে একজন ভোক্তা কোনো দ্রব্য ভোগ করে সর্বোচ্চ উপযোগ পেতে চায়। একজন উৎপাদনকারী সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ উৎপাদন করতে চায়। একজন বিক্রেতা তার নির্দিষ্ট পরিমাণ দ্রব্য থেকে সর্বোচ্চ আয় পেতে চায়। সুতরাং অর্থনীতিতে আয়, উৎপাদন, উপযোগ, মুনাফা, ব্যয় ইত্যাদি অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করাকেই বলা হয় কাম্যমান। এরপরে আসি, তাহলে কাম্যকরণ বলতে কি বুঝো? কাম্যকরণ হলো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করার পদ্ধতিকেই বলা হয় কাম্যকরণ। অর্থাৎ সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিভিন্ন বিকল্প পছন্দের মধ্যে সর্বোৎকৃষ্ট কৌশল পছন্দ করাকেই বলা হয় কাম্যকরণ। এই সুনির্দিষ্ট মানদণ্ডের মধ্যে রয়েছে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ পদ্ধতি। তাই সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ একত্রে চূড়ান্ত করাকেই বলা হয় চূড়ান্তকরণ বা কাম্যকরণ বা অপটিমাইজেশন। এই যে অপটিমাইজেশনের মধ্যে যেহেতু আছে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ, তাহলে এখন আমরা দেখি সর্বোচ্চ মান বলতে কি বুঝি। কোনো অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করলে সেই অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করলে অপেক্ষকটি হতে পারে এরকম। y ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এই অপেক্ষকটির লেখচিত্র অঙ্কন করলে রেখাটি হতে পারে এরকম। এই রেখার উপরে এ একটি বিন্দু, বি একটি বিন্দু, সি একটি বিন্দু। এই বিন্দুগুলোর মধ্যে আমরা দেখছি এ বিন্দুটি সবার উপরে অবস্থিত। তাহলে খুব সহজেই বোঝা যায় যে এ বিন্দুতে যে মানটি অবস্থিত তাকে বলা হয় সর্বোচ্চ মান। এখন লেখচিত্র অঙ্কন না করে গাণিতিক উপায়ে এরূপ মান নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় সর্বোচ্চকরণ পদ্ধতি। এই সর্বোচ্চ মান নির্ণয়ের জন্য দুটি শর্ত পূরণ করতে হয়। শর্ত দুটি হলো, 1 নম্বর প্রয়োজনীয় শর্ত, ফার্স্ট অর্ডার কন্ডিশন ইকুয়াল টু 0। 2 পর্যাপ্ত শর্ত, সেকেন্ড অর্ডার কন্ডিশন ইজ লেস দেন 0। এই দুটি শর্ত পূরণ হলে আমরা বলতে পারবো যে অপেক্ষকটির মান সর্বোচ্চ। একইভাবে আমরা এখন দেখি সর্বনিম্ন মান কাকে বলে। কোনো অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি এরকম হতে পারে। এক্ষেত্রে আমরা একটা বিন্দু নিলাম এ, বি এবং সি। চিত্র থেকে স্পষ্টই দেখা যাচ্ছে এ বিন্দুটি সবার নিচে অবস্থিত। সুতরাং এ বিন্দুতে মানটি হবে সর্বনিম্ন মান। এখন লেখচিত্র অঙ্কন না করে গাণিতিক উপায়ে এরূপ মান নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় সর্বনিম্ন মান, সর্বনিম্নকরণ পদ্ধতি। এই সর্বনিম্ন মান নির্ণয়ের জন্য দুটি শর্ত পূরণ করতে হয়।
এক প্রয়োজনীয় শর্ত আগের মতোই ফার্স্ট অর্ডার কন্ডিশন ইকুয়াল টু 0। 2 পর্যাপ্ত শর্ত সেকেন্ড অর্ডার কন্ডিশন ইজ গ্রেটার দেন 0। এক্ষেত্রে তোমরা খেয়াল করো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত উভয় ক্ষেত্রেই কিন্তু সেম, শুধুমাত্র পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। সর্বোচ্চ মান নির্ণয়ের ক্ষেত্রে পর্যাপ্ত শর্তটি হবে ঋণাত্মক আর সর্বনিম্ন মান নির্ণয়ের ক্ষেত্রে পর্যাপ্ত শর্তটি হবে ধনাত্মক। এখন আমরা এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কোনো অপেক্ষক থেকে কিভাবে নির্ণয় করা যায় সেটি তোমাদের করে দেখাবো। নিচের অপেক্ষকটি হতে চরম মান নির্ণয় করো। y equal to 4x square minus 8x plus 3। এই অপেক্ষকটি হতে চরম মান নির্ণয় করব আমরা। চরম মান মানেই হলো সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান। এখন এই অপেক্ষকটির মান সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে আমরা আগেই বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত শর্ত দুটি পূরণ না করব। তাহলে এসো আমরা সমাধান করি। দেওয়া আছে y equal to 4x square minus 8x plus 3। যেহেতু এখানে চরম মান নির্ণয়ের কথা বলা হয়েছে আর আমরা জানি না এটা থেকে আমরা সর্বোচ্চ মান পাবো নাকি সর্বনিম্ন মান পাবো, তাই আমরা লিখব চরম মান নির্ণয়ের প্রয়োজনীয় শর্তানুসারে। চরম মান নির্ণয়ের প্রয়োজনীয় শর্তানুসারে dy by dx equal to 0 or d dx of y এর মান হলো 4x square minus 8x plus 3 equal to 0। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাই 8x minus 8 equal to 0 or 8x equal to 8 or x equal to 8 by 8 equal to 1। প্রয়োজনীয় শর্ত পূরণ করে আমরা চলকের মানটি বের করলাম, অর্থাৎ x এর মানটি বের করলাম 1। এ থেকে কিন্তু আমরা বলতে পারছি না অপেক্ষকের মানটি সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে, এর জন্য আমাদেরকে পর্যাপ্ত শর্ত পূরণ করতে হবে। তাহলে চরম মান নির্ণয়ের পর্যাপ্ত শর্ত অনুসারে সেকেন্ড অর্ডার কন্ডিশন, অর্থাৎ ফার্স্ট অর্ডার কন্ডিশন ছিল 8x minus 8। প্রথম অন্তর্কলন করে আমরা এটা পেয়েছিলাম, এটাকে আবার দ্বিতীয়বার অন্তর্কলন করলে আমরা যে মানটি পাবো তার দ্বারাই আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে অপেক্ষকটির মান সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে। তাহলে সেকেন্ড অর্ডার কন্ডিশন হলো d স্কোয়ার y বাই dx স্কোয়ার ইকুয়াল টু d dx অফ 8x minus 8 equal to 8 which is greater than 0, তার মানে ধনাত্মক বা পজিটিভ। এবার আমরা সিদ্ধান্ত নিতে পারি যেহেতু পর্যাপ্ত শর্তের মান ধনাত্মক, পর্যাপ্ত শর্তের
মান ধনাত্মক, সুতরাং অপেক্ষকটির মান সর্বনিম্ন হবে যখন x = 1, অর্থাৎ x এর মান 1 হলে এই অপেক্ষকটির মান হবে সর্বনিম্ন। আমরা এখানেই রেখে দিতে পারি, অথবা x এর মান অপেক্ষকটিতে বসিয়ে y এর মানও বের করতে পারি, না বের করলেও হবে, কোনো সমস্যা নেই। এই গেল চরম মান নির্ণয়। এখন আমরা দেখব কিভাবে কোনো অপেক্ষক থেকে গড় আয়, প্রান্তিক আয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় নির্ণয় করা যায়। সেই সাথে মুনাফা অপেক্ষকই বা কীভাবে পাওয়া যায় সেটা আমরা জেনে নেই। দেখো, মোট আয় অপেক্ষক হলো TR, টোটাল রেভিনিউ, = দাম ইন্টু পরিমাণ। মোট আয় অপেক্ষককে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যায় গড় আয়, আর মোট আয়কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় প্রান্তিক আয়। একইভাবে মোট ব্যয়কে আমরা টিসি দ্বারা প্রকাশ করি, টোটাল কস্ট। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে পাওয়া যায় গড় ব্যয়, একে এসি দ্বারা প্রকাশ করা হয়। এবং মোট ব্যয়কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় প্রান্তিক ব্যয়, এমসি, মার্জিনাল কস্ট, = DTC/DQ। আর মুনাফা একে প্রকাশ করা হয় পাই দিয়ে, পাই = TR-TC, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা থাকে তাই হলো মুনাফা। এখন আমরা একটা অপেক্ষক নেব, সেই অপেক্ষক থেকে কিভাবে গড় খরচ, প্রান্তিক খরচ অপেক্ষক বের করা যায় সেটা আমরা দেখব। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে গড় খরচ এবং প্রান্তিক খরচের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি হলো যে উৎপাদনের প্রথম স্তরে গড় খরচ যখন কমতে থাকে, প্রান্তিক খরচও কমতে থাকে। তবে গড় খরচ যে হারে কমে, প্রান্তিক খরচ তার চেয়ে বেশি হারে কমে। এজন্য প্রান্তিক খরচ রেখাটি গড় খরচ রেখার নিচে অবস্থান করে। উৎপাদনের দ্বিতীয় পর্যায়ে গড় খরচ যখন সর্বনিম্ন হয় তখন গড় খরচ এবং প্রান্তিক খরচ সমান হয়। উৎপাদনের তৃতীয় পর্যায়ে গড় খরচ বাড়তে থাকে, তখন প্রান্তিক খরচও বাড়তে থাকে। তবে গড় খরচ যে হারে বাড়ে, প্রান্তিক খরচ তার চেয়ে অধিক হারে বাড়ে। এই জন্য প্রান্তিক খরচ রেখাটি গড় খরচ রেখার উপরে অবস্থান করে। এই বিষয়টি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই সম্পর্কটি সব সময়ের জন্য সত্য, তাই এটি অবশ্যই মনে রাখা তোমাদের জরুরি। এখন আমি একটি অপেক্ষক থেকে গড় খরচ এবং প্রান্তিক খরচ নির্ণয় করব। কিভাবে নির্ণয় করা যায় সেটি আমি দেখাচ্ছি। দেওয়া আছে মোট খরচ অপেক্ষক টিসি = Q³ - 12Q² + 60Q। গড় খরচ অপেক্ষক নির্ণয় করো। প্রান্তিক খরচ অপেক্ষক নির্ণয় করো। 3 নাম্বার, দেখাও যে গড় খরচ যখন সর্বনিম্ন তখন প্রান্তিক খরচ এবং গড় খরচ সমান। এই হলো প্রবলেম। এখন এটা আমরা সলভ করি। প্রথমেই দেওয়া আছে কি টিসি, অর শুধু সি দিয়েও প্রকাশ করা যায়। সি = Q³ - 12Q² + 60Q। গড় খরচ আমরা জানি যে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে পাওয়া যায়
গড় ব্যয় বা গড় খরচ। সুতরাং এসি বা গড় খরচ ইকুয়াল টু টিসি অর সি বাই কিউ ইকুয়াল টু কিউ কিউব মাইনাস 12 কিউ স্কোয়ার প্লাস 60 কিউ ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু উপর থেকে একটা করে কিউ কমে যাবে, তাহলে হবে কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ প্লাস 60। এটি হলো এসি। এরপর আমরা নির্ণয় করব এমসি, প্রান্তিক খরচ। এমসি ইকুয়াল টু ডিটিসি বাই ডিকিউ। মোট ব্যয়কে অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো প্রান্তিক খরচ এমসি। তাহলে ডিকিউ অপেক্ষকটি ছিল কিউ কিউব মাইনাস 12 কিউ স্কোয়ার প্লাস 60 কিউ। একে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 3 কিউ স্কোয়ার মাইনাস 24 কিউ প্লাস 60। গড় খরচ এবং প্রান্তিক খরচ অপেক্ষক বের হয়ে গেল। এখন আমাদের প্রমাণ করতে হবে যে গড় খরচ যখন সর্বনিম্ন তখন প্রান্তিক খরচ এবং গড় খরচ সমান। এক্ষেত্রে গড় খরচ সর্বনিম্নকরণের শর্ত দুটি পূরণ করতে হবে। আমরা জানি যে সর্বনিম্নকরণের জন্য দুটি শর্ত পূরণ করতে হবে। এক্ষেত্রে সর্বনিম্নকরণের সূত্রটি যাচাই করতে হবে, যেহেতু উৎপাদনকারী চায় সর্বনিম্ন ব্যয়ে উৎপাদন করতে। তাই আমরা দেখি এখন এসি কিভাবে সর্বনিম্ন করা যায়। এসি বা গড় খরচ সর্বনিম্নকরণের 3 নাম্বার, এসি সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্তানুসারে ডিএসি বাই ডিকিউ, অর্থাৎ প্রথম অন্তর্কলন করে তার মান 0 ধরতে হবে। ডিকিউ এসির মান হলো কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ প্লাস 60 ইকুয়াল টু 0। একে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2 কিউ মাইনাস 12 ইকুয়াল টু 0। और 2 কিউ इक्वल टू 12, समता चिन्ह डान दिके निये निलाम 12 के, और किউ इक्वल टू 12/2 इक्वल टू 6। प्रयोजनीय शर्त पूरण हो गेल। एबार पर्याप्त शर्त पूरण करे आमरा सिद्धांत निब। एसि सर्वनिम्नकरणेर पर्याप्त शर्तानुसारे सेकेंड ऑर्डर कंडीशन डी स्क्वायर एसि बाई डी किউ स्क्वायर इक्वल टू डी डी किউ। प्रथम अंतर्कलन करे आमरा जे मानटा पेलाम सेटाके आबार डिफारेंशिएशन बा अंतर्कलन करते हबे। एई क्षेत्रे आमरा पेयेछिलाम 2 কিউ माइनस 12, एटाके आबार डिफारेंशिएशन करले पाई आमरा 2 व्हिच इज ग्रेटर देन 0। आगेर मतो कमेंट लिखते हबे, जेहेतु पर्याप्त शर्तेर मान धनात्मक, सुतरां एसि सर्वनिम्न हबे जखन किউ इक्वल टू 6, अर्थात किউ इक्वल टू 6 होले एसि सर्वनिम्न हबे। एखन आमरा देखब जे किউ एर एई मानटिते एसि एबं एमसि এই দুটো সমান হয় কিনা। তাই কিউ এর মান এসি এবং এমসি অপেক্ষকে বসাবো। এখন কিউ ইকুয়াল টু 6 মানটি এসি এবং এমসি অপেক্ষকে
বসিয়ে পাই AC ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ প্লাস 60। কিউ এর পরিবর্তে আমরা 6 বসাবো। 6 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 6 প্লাস 60 ইকুয়াল টু 36 17 72 প্লাস 60 equal to 96 minus 72 equal to 24. MC equal to 3q square minus 24q plus 60 equal to 3 into 6 square minus 24 into 6 plus 60 equal to 3 into 36 minus 144 plus 60 equal to minus 144 plus 60 equal to 168 minus 144 equal to 24। তাহলে আমরা কি দেখলাম, ইকুয়াল টু 6 মান এসি এবং এমসি অপেক্ষকে বসানোর পরে উভয় মানই সমান পাওয়া গেল। অতএব আমরা বলতে পারি সুতরাং এসি যখন সর্বনিম্ন তখন এমসি ইকুয়াল টু এসি। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা যে কোনো বই থেকে এই বিষয়গুলো নিজেরা প্র্যাকটিস করবে। অনেক এক্সাম্পল, অনেক এক্সারসাইজ বিভিন্ন বইতে দেওয়া আছে, সেগুলো তোমরা নিজে নিজে ট্রাই করবে। কারণ আমি তো সব অঙ্ক তোমাদেরকে করে দেখাতে পারবো না, আমি জাস্ট তোমাদেরকে নিয়ম শেখালাম। এখন এই নিয়মে তোমরা করতে থাকবে। আগামী ক্লাসে আমরা নতুন নতুন প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।